আপনি কি টয়লেটে গিয়ে মোবাইল নিয়ে বসেন? ভাবেন আরো ৫ মিনিট বসি, একটু ফেসবুক দেখি, কয়েকটা রিলস দেখি, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। কারণ গবেষণায় দেখা গেছে টয়লেটে দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস যে এমন কিছু শরীরে মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে, যা পরে অপারেশন পর্যন্ত গড়াতে পারে কিন্তু। যেমন অর্থ, পাইলস, ফিশার, রেকটামের সমস্যা, এমনকি পেলভিক ফ্লোরের দুর্বলতাও এর সঙ্গে জড়িত থাকতে পারে। কিন্তু কেন? শুধু বসে থাকলেই কি শরীরের ক্ষতি হয়? আর কতক্ষণ বসা নিরাপদ? আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু তথ্য যা জানার পর হয়তো আপনি আর কখনোই মোবাইল নিয়ে টয়লেটে ঢুকবেন না। প্রকৃতি মানুষের শরীরকে এমন ভাবে তৈরি করেছে যে মলত্যাগ একটা স্বাভাবিক ও দ্রুত প্রক্রিয়া। আদিম যুগে মানুষ টয়লেটে বসে গল্প করতো না, মোবাইল দেখতো না, খবরের কাগজে পড়তো না। প্রয়োজন শেষ, কাজ শেষ। কিন্তু আধুনিক যুগে টয়লেট অনেকের কাছে হয়ে গেছে মিনি এন্টারটেনমেন্ট। কেউ ফেসবুক দেখছেন, কেউ ইউটিউব দেখছেন, কেউ খবরের কাগজ পড়ছেন, কেউ আবার গেম খেলছেন। ফলাফল ৫ মিনিটের কাজ ২০ মিনিট পরেও কিন্তু অনেকে শেষ হচ্ছে না। আচ্ছা, দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকলে কি হয় সেটা একটু জেনে নিই। এই ব্যাপারে সায়েন্স কি বলছে। টয়লেটের কমোডে বসার সময় শরীরের ওজনের একটা বড় অংশ নিচের দিকে চাপ সৃষ্টি করে, বিশেষ করে মলদ্বারের চারিপাশের যে শিরাগুলো রয়েছে শিরাগুলোর উপরে। যত বেশি সময় বসবেন তত বেশি সময় ধরে এই চাপ চলতে থাকবে। একটা বেলুনকে যদি দীর্ঘক্ষণ চাপ দেওয়া হয়, ধীরে ধীরে সেটা ফুলে উঠতে শুরু করে। ঠিক তেমনি মলদ্বারের শিরাগুলোও কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকার ফলে স্ফীত হতে পারে। এর ফলে হতে পারে অর্শ বা পাইলস। পাইলস কি? পাইলসের বাংলা নাম হচ্ছে অর্শ বা হেমোরয়েডস। এটি মূলত মলদ্বারের ও রক্তনালীর অস্বাভাবিক ফোলা অবস্থাকে বলা হয়। লক্ষণগুলো কি হতে পারে? মলত্যাগের সময় রক্ত বের হওয়া, ব্যথা হওয়া, চুলকানি, অস্বস্তি, কিছু বের হয়ে আসার একটা অনুভূতি সবসময় থাকে। যারা দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকেন তাদের মধ্যে এই ঝুঁকি তুলনামূলক বেশি দেখা যায়। আচ্ছা, মোবাইল এক্ষেত্রে কেন এত অপরাধী? একটা প্রশ্ন, আপনি কি কখনো ঘড়ি দেখে টয়লেটে যান না টয়লেটে বসেন? বেশিরভাগ মানুষই না। মোবাইল হাতে নিলেই সময়ের হিসাব হারিয়ে যায়। ৫ মিনিট মনে হলো বাস্তবে ১৫-২০ মিনিট আরামসে কেটে যায়। মস্তিষ্ক তখন মলত্যাগের কাজ থেকে মনোযোগকে সরিয়ে মোবাইলের দিকে নিয়ে চলে যায়। ফলে স্বাভাবিক যে শরীরবৃত্তীয় প্রক্রিয়া এটা ব্যাহত হয়। অনেকে মনে করেন যেহেতু বসে আছি একটু জোর দিই। এই অতিরিক্ত চাপ বা স্ট্রেনিং আরো বড় সমস্যা তৈরি করতে পারে। এর ফলে পাইলস, ফিশার, রেকটাম প্রলাপসের ঝুঁকি, পেলভিক ফ্লোরের দুর্বলতা বাড়তে পারে। আচ্ছা, ফিশার কি? বাংলা অর্থ মলদ্বারের ক্ষুদ্র ফাটল। মলদ্বারের ত্বকে ছোট ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়াকে ফিশার বলা হয়। এর লক্ষণ কি? তীব্র জ্বালা, ছুরি দিয়ে কাটার মতো ব্যথা, রক্তপাত, টয়লেটে যাওয়ার জন্য ভয়। অনেক ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য ও অতিরিক্ত চাপ দেওয়ার সঙ্গে এর একটা সম্পর্ক থাকে। কারণ এই সমস্যা আসলে যাদের ফিশার আসে তাদের ক্রমশ কনস্টিপেশন বাড়তে থাকে। কারণ এই যে ব্যথার ভয়ে টয়লেটে যেতে ভয় পায়। ফলে কি হচ্ছে? তত বেশি মল আরো ড্রাই হয়, আরো শক্ত হয়। এই এক আজব সিস্টেম। পেলভিক ফ্লোর বাংলা অর্থ হচ্ছে শ্রেণীতলের পেশি। এগুলো আমাদের মূত্রথলি, অন্ত্র ও প্রজনন অঙ্গকে সাপোর্ট দেয়। দীর্ঘদিন অতিরিক্ত চাপ দেওয়া ও ভুল অভ্যাসের কারণে এই পেশিগুলো দুর্বল হতে পারে। ফলে কি হয়? মল ধরে রাখার সমস্যা হয়, প্রস্রাব ধরে রাখতেও সমস্যা হয়, পেলভিক এরিয়ায় অস্বস্তি হয়, দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন সাধারণভাবে ৫ মিনিটের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা সবচেয়ে ভালো। ১০ মিনিটের বেশি নিয়মিত বসে থাকা অভ্যাসে পরিণত করা উচিত নয়। যদি ৫ থেকে ১০ মিনিটও মলত্যাগ না হয় তাহলে জোর না দিয়ে উঠে আসা ভালো। পরে আবার চেষ্টা করা যেতে পারে। অথবা যাতে সহজে বেগ আসে সেই বেগ আনার জন্য প্রাকৃতিক কিছু ব্যবস্থা অবলম্বন করা যেতে পারে। আমি অবশ্যই আলোচনা করব সেটা কিভাবে সম্ভব। ধৈর্য ধরুন, ভিডিও শেষ পর্যন্ত থাকলেই জানতে পারবেন। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য থাকলে কি করবেন? বাংলা অর্থ কঠিন মলত্যাগ। অনেকে কি হয় দীর্ঘক্ষণ বসে থাকেন কারণ মল সহজে বের হয় না।
এক্ষেত্রে মূল সমস্যার সমাধান কিন্তু খুবই দরকার। খাদ্যে আঁশ না থাকার ফলে মল শক্ত হয়ে যায়। খাদ্যে যত বেশি আঁশ খাবেন তত মল নরম রাখতে সাহায্য করে। যেমন শাকসবজি, কাঁচা ফল, কাঁচা সবজি যেগুলো খাওয়া যায়, যে কোনো খোসাযুক্ত শস্য, আপেল, নাশপাতি এবং হোল গ্রেন ফুড যেটাকে বলছেন, নিয়মিত শরীর চর্চা করা দরকার। হাঁটা, যোগব্যায়াম করা, হালকা ব্যায়াম অন্ত্রের যে প্যারিস্টালসিস মুভমেন্ট বা স্বাভাবিক গতি, এটাকে ঠিক রাখতে সাহায্য করে। ফলে কি হয়, মল সঠিক টাইমে যদি রেকটামে এসে পৌঁছে যায় তাহলে বেগ আসবে এবং বেরিয়ে যাবে। মল আসতেই যদি অন্ত্রের মধ্যে বেশি শোষিত হয়ে যায় তাহলে শক্ত হতে শুরু করবে। তার প্যারিস্টালসিস মুভমেন্ট বাড়াতে সাহায্য করে রেগুলার কাজ, শরীর চর্চা। আর একটা বাজে অভ্যাস আমাদের আছে, প্রকৃতির যখন সংকেত দেয় তখনই সারা দিন। আপনার এখন আর্জেন্সি এসছে যে আপনাকে টয়লেটে যেতে হবে, কিন্তু আপনি বলছেন এখন না, আমি আধ ঘন্টা পরে যাব। এই আধ ঘন্টার মধ্যেই মল আরো শুকিয়ে যায় এবং ব্রেন থেকে যে সিগন্যালের সুইচ অফ হয়ে যায়। আপনি, আমাদের সিস্টেম যদি মলকে না বের করে, আপনি চেষ্টা করলেও পারবেন না। ফলেই তো সমস্যা হয়। বারবার মল চেপে রাখলে কোষ্ঠকাঠিন্য তো বাড়বেই। অনেক গবেষক মনে করেন স্কোয়াটিং ভঙ্গিতে যদি আমরা মলত্যাগ করি তাহলে মলদ্বার ও রেকটামের কোণ আরো স্বাভাবিকভাবে খুলতে পারে। তবে সবার শরীর অবস্থা কিন্তু এক নয়। আজকে কোমোড এসছে, কিন্তু কোমোড তো একসময় ছিল না। আমরা তো স্কোয়াটিং পদ্ধতিতেই তো বসে মলত্যাগ করতাম। হ্যাঁ, যাদের হাঁটুর সমস্যা আছে, যাদের বয়সের ভারে অভ্যাস খারাপ হয়ে যায়, তাদের জন্য ঠিক আছে। কিন্তু একটা এখন ফ্যাশন হয়ে গেছে কমোডে বসা। কমোডে বসলে আমাদের যে রেকটাম এবং মলদ্বারের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা সম্পূর্ণ বিপরীতধর্মী হয়ে যায়, যে আপনার মল পরিষ্কার হয় না। হাঁটু বা কোমরের সমস্যা থাকলে সবসময় আমরা বলবো যে ঠিক আছে, আপনি কমোড ইউজ করছেন, ঠিক আছে। কমোড ব্যবহারকারীরা একটা কাজ করতে পারে, পায়ের নিচে ছোট টুল ব্যবহার করুন। তাতে কি হবে, কিছুটা স্কোয়াটিং পদ্ধতিতে বসার মতো ভঙ্গি তৈরি হবে, কিছুটা হাঁটু উঁচু করতে পারেন। এতে অনেকের মলত্যাগ কিন্তু সহজ হয়। যদি মলের সঙ্গে বারবার রক্ত আসে, যদি তীব্র ব্যথা হয়, শরীরে ওজন কমতে শুরু করে, দীর্ঘদিন ধরে যদি আপনি কোষ্ঠকাঠিন্যকে বয়ে বেড়ান, মলত্যাগের অভ্যাস যদি হঠাৎ করে বদলে যায়, মলদ্বার থেকে কিছু বের হয়ে আসে মনে হচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে সচেতন হন এবং উপযুক্ত চিকিৎসকের আশ্রয় নিন। ভাবুন তো, আমরা অনেকেই শরীর ভালো রাখার জন্য দামি খাবার কিনি, সাপ্লিমেন্ট খাই, নানা নিয়ম মেনে চলি, কিন্তু প্রতিদিনের একটা ছোট্ট অভ্যাস, টয়লেটে মোবাইল নিয়ে 15-20 মিনিট বসে থাকা, নীরবে আমাদের ক্ষতি করে যাচ্ছে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, টয়লেটে যাবেন কাজের জন্য, বিনোদনের জন্য নয়। মোবাইল বাইরে রাখুন, প্রয়োজনে বেশি সময় বসে থাকবেন না। আপনার মলত্যাগের অভ্যাসই আপনার অন্ত্রের স্বাস্থ্যের আয়না। যাতে মলত্যাগ সহজ হয় তার জন্য আগে থেকে ভাবুন। ফাইবারযুক্ত খাবার খান, জল বেশি করে খান, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করুন অথবা হাঁটাহাঁটি করুন। মনে আনন্দ রাখুন, ঘুমের দিকে খেয়াল রাখুন। তাহলে মল এমনি স্বাভাবিকভাবে বেগ আসবে, আর বেগ আসলে আপনি আটকে রাখতে পারবেন না। কিন্তু আমরা বেগের দিকে খেয়াল দিই না, মলকে বের করতে হবে, কারণ মল বের না করলে খাবার খেতে পারবো না। আজকের ভিডিওটা যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন এবং এমন একজনকে শেয়ার করুন যিনি টয়লেটে মোবাইল নিয়ে বসার অভ্যাস ছাড়তে পারছেন না। আর স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামী পর্বে আমরা জানবো সকালে ঘুম থেকে উঠেই জল খাওয়া কি সত্যি উপকারী, নাকি এটা একটা ভুল ধারণা। সেই আলোচনা হবে তথ্য, বিজ্ঞান ও প্রকৃতির আলোকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন আর প্রকৃতির কাছাকাছি থাকুন।